কিন্তু এখন আমাকে একটু বলবেন যে প্রকৃতির কি এই শক্তি আছে যে একটা লোহার কণা সৃষ্টি করবে? লোহা হ্যাঁ, সৃষ্টি হলো কিভাবে? আহ লোহা তো প্রকৃতি সৃষ্টি ভাই করতে আপনি পারে নাই। আপনি এখন একদম বেকুবের মতো কথাবার্তা বলতেছেন। আপনাকে একটু আগে আমি যেই জিনিসটা বুঝাইলাম যে আইনস্টাইন এই জিনিসটা প্রমাণ করেছে প্রকৃতিতে যত পদার্থ আছে সেই পদার্থ হচ্ছে শক্তির একটা রূপ। শক্তি থেকে পদার্থ পরিণত হয়। পৃথিবীতে এই পরিমাণ শক্তি নাই যে লোহা তৈরি করবে। কিন্তু নক্ষত্রের ভেতরে এই শক্তি আছে যে লোহা তৈরি করার। নক্ষত্রের ভেতরে সেই শক্তি আছে। ভাই আপনি এখন একদমই আমরা মুসলিম আপনাকে হিসেবে ভাই আমরা এতক্ষণ না, না আমরা এতক্ষণ মুসলিম বুঝে আসার পরে যদি এই কথা বলেন, আপনাকে যে জিনিসটা আমি বুঝাইলাম যে আইনস্টাইন এই জিনিসটা প্রমাণ করেছে, একদম খুব স্পষ্টভাবে প্রমাণ করেছে যে প্রকৃতিতে আমরা যত পদার্থ দেখি সেগুলা শক্তির একটা রূপ। শক্তি থেকে এই পদার্থে পরিণত হয়। এইটা বোঝানোর পরে গিয়া শেষে গিয়ে আপনি এইভাবে মানে হাইয়া দিলেন একেবারে। মানে আমার না ভাই আমি সমস্ত না, না সমস্ত শুনেন। কষ্ট করে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি। সমস্ত কিছু একেবারে জলাঞ্জলি দিয়ে দিলেন। মানে ৭ ভাই কাণ্ড রামায়ণ লোহার পড়ার শিল্পীটা নিয়ে সাত শুনেন, ভাই ৭ কাণ্ড রামায়ণ ৭ কাণ্ড রামায়ণ পড়ানোর পরে আপনি জিজ্ঞেস করতেছেন, "ভাই, তাইলে ভাই সীতা কার বাপ ভাই?" আমি ৭ কাণ্ড রামায়ণ পড়ছি ঠিক আছে, কিন্তু ভাই সীতা কার বাপ? এইটা আপনি একদম লাস্টে গিয়ে একদম হাইগা দিলেন ভাই। অত্যন্ত আচ্ছা, দুঃখজনক ব্যাপার। আচ্ছা ভাই না শোনেন না। প্লিজ শোনেন। আমি যতটুকু জানি যে লোহা প্রকৃতি তৈরি করতে পারে না। প্রকৃতির সেই কে শক্তি বলছে? নাই। এইটা প্রমাণ করেন। লোহা প্রকৃতি তৈরি করতে পারে না। এইটা প্রমাণ করতে পারলে আপনি তো নোবেল পাইবেন ভাই। মানে 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 এই যে এই ধরনের ফালতু এবং উদ্ভট কথাবার্তা যে বলেন ভাই, মানে চলে গেছে। দেখেন প্রকৃতি নাকি লোহা তৈরি করতে পারে না। এইটা প্রমাণ করতে পারলে তো কয়েকটা নোবেল পাইবো বান্দায়, মুমিনে। কয়টা নোবেল পাইবো একসাথে। প্রকৃতি নাকি লোহা তৈরি করতে পারে না। পৃথিবীতে লোহা তৈরি করার মতো যথেষ্ট নাই। এটা বিজ্ঞানীরা বলে যে পৃথিবীতে লোহা তৈরি করার মতো যথেষ্ট নাই। যেই লোহা তৈরি করতে মানে বড় নক্ষত্রের ভিতরে এই ধরনের পদার্থগুলা, এই ধরনের মানে মেটাল গুলা তৈরি হয় অনেক মানে বড় নক্ষত্র এবং অনেক শক্তিশালী নক্ষত্রের ভিতরে। মানে লোহা প্রকৃতি তৈরি করতে পারে না, এটা এই ধরনের উদ্ভট কথা আবার আসছে। রাজীব আপনাকে আবারও যুক্ত করেছি। আপনি একটু আমাদেরকে এই জিনিসটা একটু প্রমাণ দেখান তো যে আপনি তো নোবেল পাইবেন ভাই। এটা ১ম এ বলে নিই যে আপনি তো একদম নোবেলের কাছাকাছি চলে গেছেন। আপনি আচ্ছা বলেছেন ভাই যে আমি যদি প্রকৃতি না, না এটা তো সাধারণ বিষয় না। তাই না? আবারও গেছে। উনি আহ মনে হয় জানে না যে লোহা হচ্ছে সূর্য কিংবা এরকম একটা গ্রহ, মিডিয়াম সাইজ থেকে লার্জ স্কেলের গ্রহতে লাইফ সাইকেলের শেষের দিকে, কারণ লোহা তো বেশ ভারী মেটাল, এটার অ্যাটমিক ইয়া হচ্ছে 26। তো 26 লেভেলের একটা মানে 26টা প্রোটনের মানে সম্মিলিত যে কোর, সেটা তৈরি করার জন্য যেই ধরনের ম্যাস এবং সময়ের দরকার, সেটা তো আসলে প্রথম দিকে হয় না। আপনাকে আমি রাজীব ভাই আপনাকে একটু শর্টকাটে বলে দেই, এই যে আমাদের যে নক্ষত্র সূর্য আছে না, এই জি সূর্য ভাই। এখন শুধুমাত্র হাইড্রোজেনকে ফিউজ করে হিলিয়ামে রূপান্তরিত করতেছে, এবং জি, হাইড্রোজেনের থেকে হিলিয়াম হচ্ছে আরেকটু ভারী। তো এখনো জি। ধরেন সূর্য যতদিন এই আস্তে, 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 আস্তে। ভাই হাইড্রোজেনে কয়টা আম ইলেকট্রন প্রোটন থাকে জানেন আপনি? আর হিলিয়ামে কয়টা ইলেকট্রন প্রোটন থাকে জানেন আপনি? আমি জানি না ভাই। হাইড্রোজেন যে তাহলে আর মৌলিক হাইড্রোজেন যে মৌলিক পদার্থগুলোর ভিতরে ১ নাম্বার এটা জানেন? আমি বিজ্ঞানে তো ভালো জানি না। তবে এই ভাই এই যে এগুলো তো লোহার যে সাধারণ এগুলো তো ভাই হুম, স্কুলের সাধারণ বিজ্ঞান। এগুলো তো ক্লাস 6 এ পড়ায়। এগুলো তো যেকোনো মানে মানুষ যখন প্রাইমারি স্কুল পাস করলেও তো এটা জানে ভাই। এই যে মানে মৌলিক পদার্থগুলোর ভিতরে ১ নাম্বার হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম। এইগুলা মানে কি বলেন ভাই? এগুলা তো প্রাইমারি স্কুলের শিক্ষা। সবাই জানার কথা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা ভাই ভাই শুনেন। কোত্থেকে যে ভাই আচ্ছা ওই কোত্থেকে যে আপনি একেবারে এত ভাই ওই মানে বেকুব-টেকুব হইলে ভাই আলোচনা করতে খুব খারাপ লাগে ভাই। খুবই খারাপ লাগে। এত বেকুব বেকুবের মতো মানে মানুষ হইলে একেবারে খুবই মেজাজ খারাপ লাগে। না, না আচ্ছা এই যে আমি আসিফ দেখাচ্ছি। ভাই শুনেন। দেখাচ্ছি হুম। একটু দেখেন। আপনি যে কথাটা বলছেন যে মানে ইসের মতো কথাটা বলছেন দেখেন। এখানে আচ্ছা, আচ্ছা। আছে ভাই, উনি এখানে আছে দেখেন, দেখ। এখানে দেখেন আমি জিজ্ঞেস করলাম ChatGPT কে যে লোহা কিভাবে তৈরি হলো? দেখা যাচ্ছে ভাই? হালকা দেখা যাচ্ছে। একটু ছোট। আচ্ছা আরো বড় করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? হুম। এখন দেখা যাচ্ছে। লোহা কিভাবে তৈরি হলো? কিরকম, ChatGPT কিরকম? রও যদি আপনি জিজ্ঞেস করতেন তাইলে আপনি উত্তর পাইতেন। হ্যাঁ? ChatGPT ও আপনি জিগায় আসেন নাই। মানে আপনারা এমনই মানে অবস্থা আপনাদের মানে ChatGPT রে জিজ্ঞেস পর্যন্ত করতে পারেন না আপনারা। পারেন কিনা আচ্ছা। ChatGPT কি এটা জানেন কিনা এটাও মানে একটা অদ্ভুত ব্যাপার। এটা জানেন কিনা আসলে? তাও। আচ্ছা এখানে দেখি কি লিখছে সে।
লোহার উৎপত্তি একটি চমকপ্রদ প্রক্রিয়া যা মহাকাশ ও পৃথিবীর অভ্যন্তরের ইতিহাসের সাথে জড়িত। লোহা মূলত ২ টি ধাপে তৈরি হয়। মহাকাশে তারকার বিস্ফোরণের সময় এবং পৃথিবীর ভূগর্ভে প্রাকৃতিক প্রক্রিয়ায়। মহাকাশে লোহার সৃষ্টি। লোহার মূল উৎপত্তি ঘটে মহাবিশ্বে বিশাল তারকাদের ভেতর। নক্ষত্রের অভ্যন্তরে পারমাণবিক সংযোজন, নিউক্লিয়ার ফিউশন। বিশাল তারকারা তাদের জীবনের শেষ পর্যায়ে হাইড্রোজেন এবং হিলিয়ামের মতো হালকা মৌলগুলো একত্রিত করে ক্রমান্বয়ে ভারী মৌল তৈরি করে। এই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে তারা লোহা তৈরি করে, কারণ লোহা ফিউশন থেকে শক্তি উৎপাদন করতে পারে না। সুপারনোভার বিস্ফোরণেও লোহা তৈরি হয়। যখন একটি বড় নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায়, এটি সুপারনোভা নামে পরিচিত এক বিশাল বিস্ফোরণে ফেটে পড়ে। এই বিস্ফোরণে লোহা সহ ভারী মৌলগুলো মহাকাশে ছড়িয়ে যায়। পরবর্তীতে এ ধুলো ও গ্যাস মেঘগুলো থেকে নতুন গ্রহ, চাঁদ এবং অন্যান্য জ্যোতির্বস্তু তৈরি হয়। পৃথিবীও এভাবেই লোহা পেয়েছে। ৩ নাম্বার, পৃথিবীতে লোহার প্রক্রিয়াজাতকরণ। পৃথিবীতে প্রাপ্ত লোহার আকরিক প্রাকৃতিক প্রক্রিয়ায় ধীরে, ধীরে গঠিত হয়। মানুষ দ্বারা লোহা তৈরি হয় মূলত খনি থেকে লোহার আকরিক উত্তোলনের মাধ্যমে। ভাই, তাহলে প্রকৃতিতে লোহা তৈরি হওয়া সম্ভব না? এই জিনিসটা, এই তথ্যটা আপনি কিভাবে বললেন বা কিভাবে পাইলেন, কিভাবে দিলেন আমাদেরকে একটু বলেন তো ভাই? এটা আমাদের কোরআন শরীফে লেখা আছে যে লোহা সরাসরি আকাশ থেকে পাঠাইছে। এরকম একটা আরে বিষয় লেখা আছে তো। শোনেন, বাল এই কোরআনে কি এগুলো লেখা আছে কোরআনের সেটা তো, আলোকিত। বাল কোরআনে কি লেখা হুম। আছে সেটা তো কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ না। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি একটু আগে দাবি করলেন প্রকৃতিতে লোহা তৈরি হওয়া নাকি সম্ভবই না। এই জিনিসটা প্রমাণ করতে পারলে আপনি তো কয়েকটা নোবেল পুরস্কার পাইতেন ভাই। আপনি এই ধরনের উদ্ভট কথা যে বলছেন আইসা, এইজন্যই আমার মানে মেজাজটা খারাপ হয়ে গেছে আপনার এই কথা শুইনা। আপনি ওই যে এই জিনিস তারাটা আসলে এই জিনিস এই হ্যাঁ। জিনিস কোথায় পাইছেন? কোন বিজ্ঞানী বলছে যে প্রকৃতিতে লোহা তৈরি হওয়া সম্ভব না? এটা কোন বিজ্ঞানী বলছে? আচ্ছা, আমি এটা জাস্টিফাই করে আমি আপনাকে নেক্সট লাইভে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভাই। এখন আমার নেক্সট এই নেক্সট লাইভে কেন? আপনি তো মানে কেয়ামত পর্যন্ত নেক্সট এটা পারসন নিয়ে আসতে পারবেন না। ট্রাই করে দেখব, দেখি আনতে পারি কিনা। আপনি ওটা এটা চেষ্টা করে দেখব। শুনছেন কোথায়, পাইছেন কোথায়? সেই তথ্যটাই দেন। এখানে বলার আগে আপনি এটা যাচাই করে দেখেন নাই? এটা আমি কোন একটা বইতে যেন পড়ছিলাম। আমি এটা একটু ঘাটাঘাটি করে আমি জানতে পারবো এটা। যে এটা আমি কোথা থেকে পাইছি। আর্টিকেল আচ্ছা, জিহাদ করছেন আচ্ছা, ভাই। এরকম আচ্ছা, একটা ইন্দ্রানী ভাই আপনি যেটা এখন বলতেছিলেন, মনে করে বলতে ইন্দ্রানী ভাই পারতেছি আপনি না। যেটা বলতেছিলেন বলেন এবার। হুম। দেখেন ভাই, আসলে এই যে আমাদের কাছে যত হেভি মেটালস আছে, আপনার এই যে ধরেন প্লাটিনাম, ইউরেনিয়াম, স্বর্ণ, সিজিয়াম থেকে শুরু করে হাবিজাবি সবকিছু আছে, সবকিছু আসলে কোনো না কোনো তারার বুকে একসময় তৈরি হয়েছে। স্বর্ণ তারকাগুলা, প্রকৃতভাবে তৈরি হয়। স্বর্ণ কিন্তু তৈরি হয় ভাই। ভাই প্রকৃতভাবেই স্বর্ণ আমি তৈরি হয়। ভাই, প্রকৃতিতে হ্যাঁ। স্বর্ণ তৈরি হয়, সবকিছুই প্রকৃতিতেই তৈরি হয়। এমনকি লোহা আমরা লোহার বাদ পার্টিকেল, থেকে না। লোহা যা আছে ভাই ওইটাই। মানে যেটা আগে রাজীব তৈরি হয়ে ভাই, গেছে ওটাই। রাজীব ভাই ফালতু কথা জি। বললেন, আগে শুনেন। আপনি একটু আগেই বলছেন ভাই আপনি এটা জানতেনই না। এখন যখন নতুন ইনফরমেশন আসলে সেটাকে ডিনায়াল মুডে না যে আগে শোনেন। আমাদের জি, জি, কাছে জি। আপনি আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনি গুগলে সার্চ দিবেন যে লার্জ জি। হ্যাড্রন কোলাইডার, হাইড্রোজেন কোলাইডার না, হ্যাঁ, লার্জ হ্যাড্রন কোলাইডার, সেটাকে বলে এলএইচসি। এটা হচ্ছে সুইজারল্যান্ডে এবং ফ্রান্সের বর্ডারের মাঝখানে একটা বিশাল বড় পার্টিকেল এক্সেলারেটর। সেখানে প্রতি সেকেন্ডে 50 থেকে 5 লক্ষ গোল্ডের পার্টিকেল আমরা তৈরি করতে পারি। শুধু গোল্ড না, সেখানে আমরা লোহা থেকে শুরু করে আরো অনেক ভারী পার্টিকেলও তৈরি করতে পারি। এবং আমাদের যে পর্যায় সারণী আছে, পর্যায় সারণীর যে পরবর্তীতে যে 20টা মৌলিক পদার্থ আছে, সবগুলাই লার্জ হ্যাড্রন কোলাইডারে আর্টিফিশিয়ালি তৈরি করা। কিন্তু আমরা ওই পার্টিকেল এক্সেলারেটরে তৈরি করা আহ, আমরা দিয়ে কোনো কাজ করি না কেন? কারণ আমরা যদিও প্রতি সেকেন্ডে 50 লক্ষ, সরি 5 লক্ষ কিংবা 50,000, এর মধ্যে যে কোনো একটা রেঞ্জের ধরেন 2 লক্ষ, সেফ রেঞ্জ ধরলাম, 2 লক্ষ অ্যাটম আমরা প্রতি সেকেন্ডে তৈরি করতে পারি। কিন্তু 1 গ্রাম স্বর্ণ তৈরি করার জন্য পার্টিকেল এক্সেলারেটরকে চালাতে হবে ধরেন 1 লক্ষ বছর চালাইতে হবে, তারপরে 1 গ্রাম গোল্ড তৈরি হবে, কারণ অ্যাটম গুলো এতই ছোট। আমরা হুম, হুম, বুঝতে পারছি। আমরা কৃত্রিম ভাবেও লোহা বানাতে পারি। আর একটা তারকার মধ্যে যখন ফিউশন চলতে থাকে, তারকা প্রথমে ভারী হালকা মৌলিক পদার্থগুলোকে ফিউশন করে সে তখন রিলেটিভলি ভারী মৌলিক পদার্থগুলো তৈরি করে। এবং এভাবে সে অক্সিজেন, কার্বন এবং আদার্স তৈরি করতে করতে সে হচ্ছে লোহা পর্যন্ত যায়। এবং একটা তারকার বুকে লোহা যখন তৈরি হয়, তখন সমস্যা যেটা হয়, তারা হ্যাঁ। যেই পরিমাণ আউটপুট পায়, ধরেন হিলিয়ামকে ফিউজ করতে ওর এনার্জি খরচ খরচ হয় 1 কেজি, কিন্তু ও শক্তি পায় হচ্ছে 2 কেজি। এইটা হচ্ছে তারকাকে সাস্টেইন রাখে। কিন্তু হুম, একটা লোহার অ্যাটমকে ফিউজ করতে ওর এনার্জি খরচ হয় 1 কেজি, কিন্তু ও ওখান থেকে শক্তি পায় ধরেন 700 গ্রাম। এই যে 300 গ্রাম হুম, শক্তি সে যে হারাচ্ছে, এইটার কারণে
লোহা যখন একটা সূর্যের কোনো একটা নক্ষত্রের বুকে তৈরি হয় তখন সেইটা বোঝা যায় যে এই তারকাটা কিছুদিন পরেই সুপারনোভার মাধ্যমে ব্লাস্ট হয়ে যাবে। হ্যাঁ, এটার আর লাইফ শেষ। তো তখনই তখন যখন সুপারনোভা হয় তখন লোহা সহ আরো অনেক কমপ্লেক্স ভারী মলিকিউল একটা নক্ষত্রের বুকে তৈরি হয়। তো হ্যাঁ, আমি আপনার সাথে এটাতে একমত যে লোহা আমাদের পৃথিবীতে তৈরি হয়নি, কিন্তু এই পৃথিবীর সমস্ত ম্যাটেরিয়ালই আমাদের না। আমরা যে কার্বনের তৈরি, আমরা যে ধরেন আদার্স হিলিয়াম থেকে শুরু করে যা যা আছে সবই কোনো না কোনো তারকার বুকে ছিল। এটা লোহার ক্ষেত্রে কোনো স্পেশাল কেস না। আপনি বলতেছেন না যে গোল্ড আমরা তৈরি করতে, গোল্ড প্রকৃতিতে তৈরি হয়, এমন না। গোল্ডও তারকার বুকেই তৈরি হয়েছে। আচ্ছা, এনিহাও, তো আপনি একটা কাজ করেন, যদি কালকে লাইভ করে আপনি আমার লাইভেও যুক্ত হতে পারেন। আমরা ভাতৃপ্রতিম সংগঠন তো, আপনি গতকালও এর আগের লাইভে আমাদের লাইভে আইছিলেন। তো আপনি সেম জি, প্রশ্ন জি, জি। আজকে আবার করতেন, এটা ফ্লেভার কাস্টেড হলাম যে মানে আপনার সেম আপনি আর্গুমেন্টই হ্যাঁ, ভালো অ্যান্সার দিচ্ছেন। আপনার ভালো অনেক কিছু বুঝাই বলতে পারছেন। আমি অনেক কিছু বুঝতে পারছি। আজকে তো ভালোই বলতে পারছেন। কিন্তু ঐদিনকে আসলে একটু জড়ো হয়ে গেছিল তো আমি ক্লিয়ার ছিলাম না। না ভাই, ওই দিন আপনাকে আমি ওগুলা বলিই নাই। এনিহাও, বাদ হ্যাঁ, দেই হ্যাঁ। তাহলে। তো হুম, ঠিক আছে, হুম, হুম। আসিফ ভাই আপনি দেখেন ওনার সাথে আর কি বলবেন। ঠিক আছে রাজীব, রাজীব ভাই আপনার কি আর কিছু বলার আছে? ভাই একটা কোয়েশ্চেন ছিল কিন্তু আপনার কোয়েশ্চেন শুনলে রেগে যাবেন। এজন্য আমি আজকে আর তাহলে কোয়েশ্চেন করতেছি না। ফিরে দরকার আরেকদিন রেগে কোয়েশ্চেন করব। রেগে গেলেও বলে যান। রেগে গেলে অসুবিধা কি? রেগে তো মানুষ যেতেই পারে, তাই না? আচ্ছা, তো আমার কোয়েশ্চেন ছিল আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি পাই নাই। ওই এই ভাই ছিল এই যে মমিকা ভাই ছিল। ঠিক আছে? তো আরো অনেকেই ছিল। ওইদিনকে অ্যান্সারটা আমার সন্তুষ্টজনক মনে হয়নি। এজন্য যদি একটু কাইন্ডলি আবার রিপিট করতেন সেটা হলো যে ভাই ডাকাতি করা খারাপ না ভালো? আ কোনো কিছু, কোনো কিছু, পৃথিবীতে কোনো কিছু ভালো জি। নাকি খারাপ এই জিনিসটা বোঝার জন্য আমাদের কি দরকার আগে? সবার আগে কি দরকার? জ্ঞান, বুদ্ধি, বিবেক। যুক্তি, তাই না? যুক্তি দরকার। যুক্তি, জ্ঞান থাকবে, বুদ্ধিও থাকা লাগবে। যুক্তি জ্ঞান না থাকলে তো যুক্তি দিতে পারবেন না। সেটাই। অন্ধবিশ্বাসের মাধ্যমে কি আমি ভালো বা খারাপ বুঝতে পারবো? অন্ধবিশ্বাস যে এই বিশ্বাসের সপক্ষে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই। এটা একটা অন্ধবিশ্বাস। ওইটা দ্বারা না, কি কোনো কিছু ভালো নাকি মন্দ এটা বোঝা সম্ভব? না, আমি অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না। আচ্ছা। তাহলে আমরা শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের মাধ্যমে আমরা কোনো কিছু ভালো নাকি খারাপ সেটা বোঝা সম্ভব। বুঝতে পারি। এখন 100% রাইট। জি ভাই। তার মানে এটার ফাউন্ডেশন কোনো কিছু ভালো নাকি খারাপ এটা বোঝার একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি প্রমাণের মাধ্যমে যাচাই করে দেখা। নাকি ভাই? রাইট, রাইট। তাহলে এই শুধুমাত্র ডাকাতি কেন? যেকোনো কিছু আমাদের যুক্তি এইটা ভালো নাকি খারাপ এটা নির্ধারণের জন্য আমাদের যুক্তি এবং প্রমাণ ব্যবহার করতে হবে। কোনো অন্ধবিশ্বাস বা কোনো কেতাবে লেখা আছে এইজন্য এটা ভালো। আল্লাহ কইছে বা শিবে কইছে বা মা কালী কইছে এইজন্য এটা ভালো বা এইজন্য এটা মন্দ। এইটা একটা খুবই বাজে পদ্ধতি। এটা একটা অন্ধবিশ্বাসের পদ্ধতি যে আমাগো আ মা কালী কইছে বাচ্চা জবাই করা ভালো, তাই বাচ্চা জবাই করা ভালো। এইটা সবচাইতে বাজে পদ্ধতি হবে ভালো-মন্দ জি। নির্ধারণের। কিন্তু আমরা যদি যুক্তি এবং প্রমাণের মাধ্যমে দেখাইতে পারি যে কোন একটা কাজ ভালো নাকি মন্দ তাহলে সেটা সঠিক বলে আমাদের কাছে সত্য বলে আমাদের কাছে আমরা ধরে নিব। আমরা মানে করব, স্বীকৃতি দিব যে এটা একটা সঠিক ব্যাপার। এখন জি। ভালো এবং মন্দ বলতে আমরা আসলে কি বুঝি এটাও একটু আমাদেরকে জেনে নেয়া দরকার যে ভালো বা মন্দ কার জন্য ভালো? কিসের জন্য ভালো? আমরা যখন নিজের জন্য জি। ভালো নাকি এটা আমাদের মানুষের জন্য ভালো সেটা আমরা নির্ধারণ করছি। যদি আপনি ২ ডাকাতি দিকে এপ্লাই করা যায়। ২ দিকে এপ্লাই করা যায়। কেউ মানুষের জন্য ভালো চাইতে পারে, কেউ হ্যাঁ, নিজের জন্য সেটাই, ভালো সেটাই চাইতে পারে। বলতেছি, সেটাই বলতেছি, কারণ অনেক মানুষ সেটাই রাজনীতি একটু করে। একটু জি, জি, শোনেন জি। ভাই, একটু শোনেন। সেটাই জি, আমি জি, জি, আপনাকে জি। সেটাই ব্যাখ্যা করে বলতেছি। মনে করেন জি ভাই। একজন চোর, সে চুরি করলো, এটা তার জন্য ভালো। কিন্তু যার কাছ থেকে চুরি করলো তার জন্য খারাপ। হুম? এখন আমরা যখন এই সমাজগুলা গঠন করছি, মানুষের সমাজ, মানুষের ছোট, ছোট গোত্র ছিল আগে। গোত্র থেকে এখন বড়, বড় রাষ্ট্র ব্যবস্থা হইছে, সংবিধান হইছে, আইন কানুন হইছে। আগে তো গোত্র, গোত্র ছিল। মানে জঙ্গলে ঘুরে বেড়াইতো গোত্র, গোত্র মানে ছোট, ছোট মনে করেন ২০ জন ৩০ জনের একটা দল তারা বিভিন্ন জায়গায় ঘুরে, ঘুরে বেড়াইতো। এরকম ছোট, ছোট ছিল বা একটা গ্রাম ছিল, একটা গ্রামের লোকজন এরকম ছিল। এইরকম গ্রামে যখন আমরা থাকতাম তখন আমরা দেখতাম যে আ আমাদের ভালো-মন্দের যে হিসাব-নিকাশ, এই ভালো-মন্দের হিসাব-নিকাশটা যদি ব্যক্তিগত পর্যায়ে থাকে যে আমার ভালো হইলেই ভালো, আর ওগোর ভালোটা আমার দেখন লাগবো না। তাইলে আমাদের এই সোসাইটি গুলা তৈরি হয় না। সোসাইটি গুলা, এই সমাজগুলা, ছোট, ছোট যে গোত্রগুলা, সেই গোত্রগুলা সারভাইভ করে না। যদি রাইট কথা একটা বলছেন। গোত্রের হ্যাঁ?
কারেক্ট কথা বলছেন। সিওর। হ্যাঁ, যেই গোত্রে দেখা যায় যে এই রকমের মানুষ আছে যারা হচ্ছে নিজেরটা শুধুমাত্র বুঝবে, অন্যের জিনিস চুরি করে নিয়ে যাবে, ডাকাতি করে বা চুরি করে নিয়ে যাবে। তখন দেখা যায় ওই সমাজটা ভালোভাবে সারভাইভ করে না। সমাজটা ভাইঙা যায়। সমাজটা আস্তে, আস্তে নষ্ট আমার হয়ে যায়। জি, সমাজটা আস্তে, আস্তে নানা সমস্যা তৈরি হয় সমাজের ভিতরে। কিন্তু যেই জি। সমাজগুলার ভিতরে এই জিনিসগুলা নাই, যে আরেকজনেরটা ডাকাতি করবে বা চুরি করবে, সেই সমাজগুলা সারভাইভ করে বেশি। বেশি দিন টিকে থাকে এবং তারা আস্তে, আস্তে আরো বড় হয়। আরো বেশি মানুষ সেখানে এসে যুক্ত হয়। আরো বেশি মানুষ তাদেরকে সেই সমাজের সাথে যুক্ত হইতে পছন্দ করে। যেমন আজকের দিনে আপনাকে যদি ভিসা দেওয়া হয় আপনি সুইডেনে চলে যাবেন। কিন্তু আজকের দিনে আপনারা যদি আফগানিস্তানের ভিসা দেওয়া হয় আপনি আফগানিস্তানে যাইবেন না। বলবেন, "না ভাই আমি যাবো না। আমারে মাইরা লাইলেও আমি আফগানিস্তান যাবো না ভাই। আমারে মাফ করেন ভাই।" কারণ কি? কারণ আফগানিস্তানের সোসাইটিটা একটা বাজে সোসাইটি। সুইডেন বা জার্মানি বা আ আ নেদারল্যান্ডস সোসাইটি আপনার কাছে একটা আকর্ষণীয় সমাজ। যে ওইখানে গেলে আমার নিরাপত্তা আছে, আমার পরিবারের নিরাপত্তা আছে। অসুস্থ হইলে চিকিৎসা আছে, ফ্রি চিকিৎসা আছে সরকারের পক্ষ থেকে। আবার আপনি মানে পঙ্গু হয়ে গেলে সরকার আপনারে ভাতা দিব। কত সুবিধা। এই যে, যেই সমাজগুলার জি। ভিতরে দেখা যায় যে সবাইকে নিয়ে একসাথে সবার দিকে সবার ভালোটা যারা খেয়াল করে সেই সমাজটা বেটার সারভাইভ করে। এই কারণে আমরা সবসময় যেটা দেখি যে আমাদের সারভাইভ করার জন্য হিউম্যান রেস সারভাইভ করার জন্য আমরা সামগ্রিকভাবে এটা ভালো কিনা সেটা হিসাব করি। ব্যক্তিগতভাবে ভালো কিনা সেটা আমরা হিসাব করি না। আমরা দেখি যে সামগ্রিকভাবে জিনিসটা ভালো নাকি মন্দ। এই ভালো বলতে এই কারণে আমরা বুঝি সামগ্রিকভাবে মানুষের জন্য বা পৃথিবীর জন্য, প্রকৃতির জন্য সেটা ভালো নাকি মন্দ, সেটাকে আমরা ভালো হিসেবে সংজ্ঞায়িত করি। এইবার আপনি আমাকে জিজ্ঞেস করছেন ডাকাতি করা ভালো নাকি মন্দ? অ্যান্সার তো সব ডাকাতি দিয়েই করা দিছেন ভাই। অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, ডাকাতি করা হচ্ছে যেহেতু হ্যাঁ। আমাদের যে বেসিক যে আমাদের আমাদের যে ফাউন্ডেশন সূত্র, আমাদের একটা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য যে সূত্র, সেই সূত্রগুলো আমি আপনারে দিয়ে দিচ্ছি। সূত্রগুলো হইতেছে ১ নাম্বার হইতেছে যে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে আমাদের নির্ধারণ করতে হবে। ২ নম্বর হইতেছে এইটা সকলের জন্য ভালো বা সব মানুষের জন্য ভালো, সমস্ত প্রকৃতির জন্য ভালো, সবার জন্য কতটুকু মেক্সিমাম ভালো কতটুকুতে হইতেছে বা মানে সমস্যা সবকিছুতেই কিছু না কিছু সমস্যা থাকতে পারে। সবকিছু একটা আইন প্রণয়ন করতে গেলে কিছু, কিছু সমস্যা থাকতেও পারে। কিন্তু আমাদের সবসময় দেখতে হয় যে মেক্সিমাইজ করতে পারি কিনা আমরা। আমরা মানুষের হ্যাপিনেস কে, মানুষের সুখকে, মানুষের আনন্দকে আমরা মেক্সিমাইজ করতে পারি কিনা বা শুধু মানুষ কেন, প্রকৃতির সবার জন্য, মনে করেন একটা কুকুরের জন্য তার হ্যাপিনেস কে আমরা একটু বাড়াইতে পারি কিনা, হ্যাপিনেস কে মেক্সিমাইজ করতে পারি কিনা সেইটা হুম। যদি করতে পারি সেটা হবে ভালো। আর সেটা যদি না করতে পারি সেটা হবে খারাপ। এইটা হচ্ছে ভালো-মন্দ নির্ধারণের পদ্ধতি। এবার বলেন। এটাই ভাই। সামগ্রিকভাবে যদি দেখা হয় তাহলে এটা খারাপ। আর যদি এবার ব্যক্তিগতভাবে আমি বলি আপনাকে তাইলে আমার একটা জি, প্রশ্ন করার আছে। আপনিও তাইলে সে প্রশ্নের উত্তর দেন ভাই। আপনাকে তো অনেকগুলো উত্তর দিলাম আমি। এবার আপনিও তাইলে জি, আমাকে জি। একটা উত্তর দিয়ে যান। মনে করেন যে একটা ধর্মের বিধান হইতেছে বিধর্মীদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলাই না সেক্স করা, এটা একটা ধর্মের বিধান। এই বিধানটা কি সামগ্রিকভাবে মানব জাতির জন্য ভালো হবে না মন্দ হবে? আপনি কি যুদ্ধের দিকে যাচ্ছেন ভাই? যুদ্ধ যদি যুদ্ধের দিকে গেলে সমস্যা কোথায়? যদি আমি তো কোনো এমন কিছু বলি নাই আপনাকে যে আমি ভাই যুদ্ধের দিকে যাচ্ছি। আমি তো এমন কিছু বলি নাই। যেই না দিকেই বুঝতে যাক পারছি। না কেন, একটা ধর্মের বিধান হচ্ছে বিধর্মীদেরকে মাইরা তাদের মা-বেটিকে তুইলাই না গনিমতের মাল হিসেবে আইনা দাসী বানাইয়া তাদের তাদের সাথে সেক্স করা, তাদেরকে রেপ করা, এটাকে রেপই বলে। তাদেরকে রেপ করা, এইটা মানব সভ্যতার জন্য বা মানব জাতির জন্য কোনো ভালো বিধান হবে নাকি খারাপ বিধান হবে? এই জিনিসটা খারাপ হবে। এবার আমি আপনাকে এই কোয়েশ্চেন এর এগেইনস্ট এ ১ মিনিট একটু অ্যান্সারটা দিতে দিবেন আমাকে। অ্যান্সারটা আসলে কি যে আমাদের কোরআন শরীফের ভিতরে একটা আয়াতে আমি যেহেতু মুসলিম ভাই সেহেতু কোরআন শরীফের রেফারেন্স টানতেই পারি। এখন আমাদের একটা আয়াতে বলা আছে যে কোরআনের একটা আয়াতে বলা আছে, "যদি তুমি কোন মানুষকে হত্যা করো, তাহলে তুমি যেন পুরো মানব জাতিকেই হত্যা সূরা করলে।" মাইদার ৩২ যদি নম্বর আয়াত নিয়ে আসছেন, তাই তো? সূরা মাইদার আপনি ৩২ নম্বর আয়াত। সূরা জি। মাইদার সূরা মাইদার ওই আয়াতেই বলা আছে যে এই আচ্ছা ভাই আমার সাথে আপনি মানে কোরআনের আয়াত নিয়ে মানে আপনার সাহস হইল কেমনে? এই জিনিসটা আমি বুঝলাম না। যে আমার এটা তো সাথে মুখস্থ আপনি আমি কথা জানি বলতে ভাই। আসছেন। এটা আপনার ভাই আপনার তো আপনার মুখস্থ আমি এটা আপনার জানি আছি ভাই। দুঃসাহস করে ফেলাইছেন আপনি। দুঃসাহস করে ফেলাইছেন আপনি। যে আমার সাথে আইসা আপনি কোরআনের আ মানে একটা আয়াত আবার আমারে বলছেন। এটা আমি মানে আপনার দুঃসাহস দেইখা আমি মানে হতভম্ব হয়ে গেলাম যে আপনি কিভাবে এই দুঃসাহসটা করলেন? আমরা তাহলে সেই জিনিসটা একটু বের করি যে আ মানব জাতির উপরে ভাই পুরো উনি গেছে গা।
উনি গেছে আচ্ছা, গা। চলে গেছে। ব্যাকেও আমি নাই। তো বের করতেছিলাম। আহা! আচ্ছা, আমরা আচ্ছা, একটু দেখি উনি আসতে পারে বোধহয়। আসবার চলে আসতে উনি পারে যদি বোধহয়। আসে ভাই উনারে কালকে আমার লাইভেও দাওয়াত দেন। উনি দেখি ভালোই মানে আজকে বুঝেছে। সেদিন কেন বুঝতেছিল না এটা জানি না।